আমরা গত ক্লাসে পড়তেছিলাম সিলেকশন ইন্ডেক্স, রেসিপ্রোকাল রিকারেন্ট সিলেকশন। আশা করি ওইটা তোমরা মোটামুটি বুঝতে পেরেছো এবং এটা পড়তে হবে। না পড়লে এবং শুধু ক্লাসে অ্যাটেন্ড করে নোট খাতা রেখে দিয়ে পরে পরবর্তীতে আগের দিন রাত্রে পড়ে হয়তো বা পাস করা যায়, 40 পাওয়া যায়, কিন্তু জিনিসটাকে আত্মীকরণ করা যায় না, যে ব্রেনে ঢুকানো যায় না, কনসেপশন কখনো ক্লিয়ার হয় না, যেটা আমাদের মেজর সমস্যা অ্যানিমাল হাজবেন্ডারি স্টুডেন্টদের, ইভেন আমাদের। যাই হোক, কম্বাইনিং এবিলিটি আমরা বলেছিলাম, তাই না, যে এটা হলো যে তার কোন একটা ইন্ডিভিজুয়াল বা ইনব্রেড লাইনে বা ব্রিডে যে পরবর্তী বংশ ধরে ট্রান্সমিট করার ক্ষমতা কতটুকু, এবং তার কাছে জেনেটিক ম্যাটেরিয়াল আছে, এবং দুইটা ইনব্রেড লাইন বা ব্রিডকে যখন আমরা ক্রস করাই, কোন কার মাঝে সেই কম্বিনেশনটা সবচেয়ে বেশি, সেটাকে আমরা বলতেছি যে কম্বাইনিং এবিলিটি। ঠিক আছে? তো এই জিনিসটা আমি কালকেও বলেছি যে ইয়েস, আমাদের কাছে ভালো দুইটা জাত আছে। যখনই দেখবা যে তুমি দুইটা বা তিনটা লাইনের মধ্যে আমরা যখন ক্রস করাচ্ছি, ক্রস করার ফলে সবগুলি সমানভাবে কম্বিনেশনটা ভালো হয় না। যেমন লাইন এ এবং বি এর কম্বিনেশনটা ইজ মাচ বেটার দেন বি এন্ড সি। সুতরাং এটাকে আমাকে প্রমাণ করতে হলে আমাকে যেতে হবে কম্বাইনিং এবিলিটির মধ্যে, যে কে কতটুকু সুপিরিয়র জিন ট্রান্সমিট করতেছে পরবর্তী প্রজন্মে, দ্যাট মিন্স নেক্সট জেনারেশনে। তো ওই জেনারেশনের পারফরমেন্সের উপর ভিত্তি করে আমরা সিলেক্ট করি যে লাইন এ এবং বি ইজ মাচ বেটার দেন দ্য লাইন বি এন্ড সি। তো এটাই এখানে বলা হয়েছে যে এটা দুই ধরনের, একটা হলো জেনারেল কম্বাইনিং এবিলিটি, সাধারণত প্যারেন্টাল লাইনকে তোমার প্যারেন্টাল লাইনকে সিলেক্ট করার জন্য যখন আমরা ক্রস করি, এই ক্রসের বাচ্চার উপর ভিত্তি করে আমরা প্যারেন্টকে সিলেকশন করি। কিরকম? The general combining ability is used to designate the average performance of line or breed. আমি কালকে লাইন এবং ব্রিডের পার্থক্যটা বলেছিলাম। ইন এ পার্টিকুলার সিরিজ অফ প্রসেস, তুমি যদি 3টা 4টা 5টা লাইন নিয়ে কাজ করা শুরু করো এবং তাদের মধ্যে ক্রস করাও, ক্রস করানোর ফলে এই সিরিজ অফ ক্রস থেকে যে কোন লাইন দুটো আমাদের জন্য ভালো, বেসড অন দ্য পারফরমেন্স অফ দ্য অফস্প্রিং, এইটাকে আমরা বলতেছি জেনারেল কম্বাইনিং এবিলিটি। ফর এক্সাম্পল, আমরা এখানে হ্যালো, বুঝতে পারতেছো তো সবাই? শুনতেছো? জি স্যার। হ্যাঁ, তাইলে আমরা যেমন হলো এখানে আমরা কয়টা লাইন নিয়েছিলাম? লাইন এ, লাইন বি এবং লাইন সি। ঠিক আছে? 3টা লাইন অথবা 3টা ব্রিড। তাহলে এদের মধ্যে ক্রস করালে আমরা কয় ধরনের ক্রস করাতে পারবো? কত ধরনের? 3 ধরনের। কিভাবে? এ বি বি সি এবং হলো সি এ অথবা এসি, তাই না? এই 3 ধরনের যখন আমরা ক্রসব্রেড বাচ্চা পাবো, তাদের পারফরমেন্সের এভারেজটাকে আমরা বলতেছি এভারেজ অফ দ্য পপুলেশন, এক্স। ঠিক আছে? আর এক্স আইটা হলো এভারেজ ও এক্স, যেটা আই আই এখানে ইন্ডিকেট করতেছে এক্স আই মিন্স এভারেজ অফ দ্য ওয়ান লাইন, মানে আইদার লাইন এ অথবা বি অথবা সি। তার মানে জেনারেল কম্বাইনিং এবিলিটি অফ লাইন এ, তার মানে হলো যে এভারেজ অফ দ্য লাইন এ মাইনাস এভারেজ অফ দ্য লাইন অফ দ্য পপুলেশন। এটা বুঝতে পারছো যে ওই এক্স এর মধ্যে কি কি থাকবে? যে এ বি, বি সি এবং সি এ, এই তিনটার যে পারফরমেন্স, তাদের গড় হলো এক্স। এখান থেকে আমরা লাইন এ পারফরমেন্সটা বিয়োগ দেব। তাইলে দেখা যাবে যে এটা আইদার পজিটিভ হইতে পারে, যদি এ এর মান বেশি হয়, এভারেজটা বেশি হয় এক্স এর চেয়ে, তাইলে সেটা হবে পজিটিভ। আর যদি এ ছোট হয় এক্স এর তুলনায়, সেটা হয়ে যাবে কি? নেগেটিভ, তাই না? স্যার, এক্ষেত্রে কি এক্স এর প্যারেন্ট এভারেজ বলা যায়? না না, এটা হলো প্রোজেনির এভারেজ। মানে এক্সটা তো স্যার প্রোজেনির এভারেজ। জি। আর এক্স এ হচ্ছে কি ওই লাইনে যে ওই প্যারেন্ট লাইন থাকবে, প্যারেন্টের এভারেজ,
প্যারেন্টের এভারেজ। জি স্যার। জি জি। তো এখন প্যারেন্ট যদি এখানে পজিটিভ আসে, তার মানে প্যারেন্ট এভারেজ সে যদি এক্স তোমার ছোট হয়, তাহলে কি প্যারেন্ট কি ভালো না খারাপ? প্যারেন্ট ভালো, বাট প্রজনীর পারফরমেন্স ভালো না। হ্যাঁ, ইয়েস, কারণ প্রজনীর পারফরমেন্স ভালো না এই কারণে যে সেখানে বিও আছে, সিও আছে, তাদের গড় আমরা নিয়েছিলাম সেখানে, তাই না? জি স্যার। যদি একটা নেগেটিভ ভ্যালু আসে, যেমন এক্স যদি নেগেটিভ আসে, তার মানে এখানে প্যারেন্টটাই খারাপ, জি স্যার। রাইট? এবং সি এর ক্ষেত্রেও যদি পজিটিভ আসে, তার মানে প্যারেন্টটা ভালো। তখন আমরা কি করব, এ এবং সি কে সিলেক্ট করব ফর দ্য প্রোডাকশন অফ নেক্সট জেনারেশন। লাইন বিটাকে কি করব আমরা, বাদ দিয়ে দিব। এবং এটা হচ্ছে কেন, এই কম্বাইনিং এবিলিটিটা হচ্ছে বিকজ অফ এডিটিভ জিন অ্যাকশন। তোমরা পড়ছো তো এটা, যে যে আমাদের যে একটা বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করার জন্য অনেকগুলি জিন দায়ী, এবং তাদের ওই জিনগুলোর যে পারফরমেন্সের যে ভেরিয়েশন, তার উপর থেকে ভিত্তি করে কিন্তু আমরা এডিটিভ জেনেটিক ভেরিয়েন্স বের করি। তো ওই এডিটিভ জেনেটিক ভেরিয়েন্সের কারণেই এখানে তোমার তাদের হয় লাইন এ সুপিরিয়র অর লাইন বি ইনফেরিয়র। আমি কি বুঝাইতে পারছি? স্যার তাহলে তো এই টেস্টটা আমরা করব স্যার প্যারেন্ট সিলেকশনের জন্য বা লাইন রাইট সিলেকশনের রাইট, জন্য। জেনারেল কম্বাইনিং এবিলিটিটা আমরা করি। এখানে তো আমি মাত্র 3টা লাইন নিলাম। পোল্ট্রি জি ব্রিডাররা দেখা যায় আরো 10টা ব্রিড নিয়ে অথবা লাইন নিয়ে শুরু করে, সেখান থেকে মাত্র আমরা 2-3টা সিলেক্ট করি, 4টা সিলেক্ট করি। এই জন্য প্যারেন্টাল লাইনকে সিলেক্ট করার জন্য আমরা প্রোজেনির এভারেজটা আগে বের করি, করে তারপরে সেখান থেকে বিয়োগ দিই, যে হয় দ্য প্যারেন্টাল লাইন ইজ সুপিরিয়র অর ইনফেরিয়র। ঠিক আছে, এটা আমরা প্যারেন্টাল লাইনকে সিলেক্ট করার জন্য এই জেনারেল কম্বাইনিং এবিলিটিটা আমরা বের করি। ঠিক আছে, জি স্যার। বুঝো নাই কে বলো? এটা কিন্তু আমরা প্রোজেনিকে সিলেক্ট করার জন্য করছি না, আমরা কার জন্য করতেছি, প্যারেন্টকে সিলেক্ট করার জন্য প্রোজেনি পারফরমেন্স বাদ দিতেছি। কারণ হলো কি, যে প্রোজেনি যদি প্যারেন্ট থেকে ভালো জিন নিয়ে ট্রান্সমিট করতেছে কিনা এবং সে কতটুকু সুপিরিয়র জিন সেখানে যাচ্ছে, সেটাকে বের করার জন্য আমরা সাধারণত এটা করি। এখন তুমি বলতে পারো যে সবগুলো তো মাইনাস হতে পারে, তাই না? না স্যার, সবগুলো মাইনাস হবে কিভাবে স্যার? না, যদি সবারই পারফরমেন্স সমান থাকে, ও ঠিক আছে, এই জি জন্য স্যার। এটা সাধারণত বাস্তবে হয় না। তো তুমি যদি অনেকগুলো লাইন নাও, অবশ্যই সেখানে দুই একটা তুমি পাবাই যে যাদের পারফরমেন্স বেটার দেন আদার প্যারেন্টাল লাইন, ওই তখন যাদের ভ্যালু আমরা পজিটিভ পাচ্ছি তাদেরকে সিলেক্ট করে নিচ্ছি। তাহলে এই জেনারেল কম্বাইনিং একটা একটা এবিলিটি, ইটস এ তোমার প্রসেস, যে প্রসেসের মাধ্যমে আমরা করি কি অনেকগুলো ক্রস করাই, ক্রস করে ক্রসের বাচ্চার পারফরমেন্সের উপর ভিত্তি করে আমরা কি করি, প্যারেন্টকে সিলেকশন করি। ঠিক আছে, আর এটা হচ্ছে কেন, এটা হচ্ছে এডিটিভ জেনেটিক জিন অ্যাকশনের কারণে এটা হচ্ছে। আর স্পেসিফিক কম্বাইনিং এবিলিটি এটা হলো তার উল্টা, যে আমাদের যে এই যে আমরা ক্রস গুলি করালাম, আগের স্লাইডে আমরা দেখেছি অনেকগুলো ক্রস হয়, এই ক্রসের বাচ্চার মধ্যে কোন ক্রস ব্রেডটা ভালো তাকে আমাকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, তাকে আমরা বলতেছি কি স্পেসিফিক কম্বাইনিং এবিলিটি। তাইলে the term specific combining ability is used to designate those cases in which certain combinations do relative better or worse on the basis of average performance of the lines involved. আজকে আমরা 130 জন আছি, ইন্টারনেটের সামনে মানে এই তোমার মোবাইল অথবা কম্পিউটারের সামনে আছে কতজন এখন? হুম, স্যার বুঝি নাই কোশ্চেনটা। ম্যাক্সিমাম ফোন কতজন ইউজ করে আশি স্যার। স্যার। ফোন ইউজ করে? কয়জন আছে? যেমন আতিকুর রহমান, আইডি 004। জি স্যার। হুম, আছি স্যার। আশিক, আশিক হলো তোমার হলো 10। জি স্যার আছে। আমি যদি দেখি যে আফসানা আরিফিন 16, জি স্যার আছি। নাকি অন্য কেউ বলতেছে, এখন তো বুঝতে পারতেছি না। হ্যাঁ, না স্যার।
ধরা খেলে কিন্তু আমও যাবে, তারপর সালাও যাবে, বুঝছো? জি স্যার। 166 সেকশন বি মোমো। হুম, মোমো কি নাই নাকি 166? হয়তো বা নাই, দেখছো যে সবাই তোমরা কানেকশন দিয়ে চলে যাও। যেমন আজম হোসাইন 178। আজম, হ্যালো। ঠিক আছে, তোমাদের হয়তো বা 180 স্টুডেন্টের মধ্যে 20 জন হয়তো বা পোল্ট্রি ফার্মে চাকরি করবে, কিন্তু তোমাকে বেসিক কনসেপ্ট তৈরি করতে হবে সবাই। যে আমরা বলতেছিলাম যে জেনারেল কম্বাইনিং এবিলিটিটা হলো যে আমরা তার সুপিরিয়র জিন পাস্ত্র করে কিনা প্রোজেনির মধ্যে। হ্যাঁ, মিউট করে রাখো। এখন সুপিরিয়র জিনটা পাস্ত্র করতেছে কিনা সেইটাকে টেস্ট করার জন্য আমরা প্রোজেনির পারফরমেন্সকে দেখি, দেখে তারপরে প্যারেন্টাল লাইন থেকে আমরা সেটা গিয়ে করেছি। কেনিয়া রেজড হ্যান্ডস। কেনিয়া কে আবার হাত তুলছো কেন? হুম, স্যার ভুলে চাপ লেগে গেছে। হ্যাঁ, ওটা আবার আবার ক্লিক করলে চলে যাবে। হ্যাঁ, রেজ হ্যান্ড দিও না, জাস্ট কোয়েশ্চেন থাকলে করবা। তাহলে আমাদের জেনারেল কম্বাইনিং এবিলিটিটা ছিল যে প্রোজেনির পারফরমেন্স আমরা অনেকগুলো লাইন যদি থাকে, লাইনের পারফরমেন্স থেকে বিয়োগ দিয়ে আমরা কোন লাইনটা ভালো অথবা মন্দ সেটা বের করি। আর স্পেসিফিক কম্বাইনিং এবিলিটিটা আমি তোমাদেরকে বলেছি যে এটা হলো উল্টা, যে আমার যখনই আমরা 3টা বা 4টা লাইন থেকে ক্রস করালাম, ক্রসবিট পেলাম, সেই ক্রসবিট গুলোর মধ্যে কোন ক্রসবিটটা সবচেয়ে ভালো সেটা অথবা খারাপ সেটা আমরা বের করতে পারি অন দ্য বেসিস অফ দ্য এভারেজ পারফরমেন্স অফ দ্য লাইনস ইনভলভ। তো কোন কোন লাইন সেখানে ইনভলভ ছিল তাদের পারফরমেন্সের উপর ভিত্তি করে আমরা সেই ক্রসবিট গুলোকে তোমার ইয়ে করতে পারি, যে সিলেক্ট করতে পারি হুইচ ওয়ান ইজ গুড অর ব্যাড। যেমন এখানে বলা হয়েছে যে আগে আমরা 3টা লাইন নিয়েছিলাম, তারপরে এখানে যদি আমরা ক্রসবিট এ বি may deviate from the average general combining ability of two lines, কারণ এ বি তৈরি হয়েছে কি দিয়ে, লাইন এ অথবা লাইন বি, এ এবং বি লাইন দিয়ে, তাই না? যে এই ক্রসবিট এ বি মে ডেভিয়েট ফ্রম দ্য এভারেজ জেনারেল কম্বাইনিং এবিলিটি অফ টু লাইনস, লাইন এ এন্ড লাইন বি। এই ডেভিয়েশনটা, যে পার্থক্যটা হবে সেটাকে আমরা বলতেছি স্পেসিফিক কম্বাইনিং এবিলিটি। এবং এটাকে আমরা যেমন এখানে আমরা বলেছি যে স্পেসিফিক কম্বাইনিং এবিলিটি অফ এ বি হাফ। এটাকে দেখো এ বি প্লাস বি এ, এটা কেন এটা হয়েছে রেসিপ্রোকাল ক্রসিং। এই জন্য আমরা এটাকে শুধু এ বি দিতে পারতাম, এটা না দিয়ে যে যখনই আমরা স্পেসিফিক কম্বাইনিং এবিলিটি এ বি দেখি, এটা এ এর সাথে বি এরও ক্রস হতে পারে, আবার বি এর সাথে এ এরও ক্রস হতে পারে। ঠিক আছে, রেসিপ্রোকাল বলা হয় কারণ রেসিপ্রোকাল ক্রসে দেখা যায় যে কিছু পার্থক্য থাকে ডিউ টু দ্য ম্যাটারনাল ইনফ্লুয়েন্স অথবা তোমার কম্বিনেশনের ইনফ্লুয়েন্সের কারণে। এই জন্য এটা অর্ধেক আমরা করেছি, হাফ এ বি, এবং এখান থেকে বিয়োগ দিয়েছি আমরা জেনারেল কম্বাইনিং এবিলিটি অফ লাইন এ, জেনারেল কম্বাইনিং এবিলিটি অফ লাইন বি। তার মানে এ এর মান আগে যেটা পেয়েছিলাম এবং বি এর মান যেটা পেয়েছিলাম সেটা আমরা বাদ দিব। বাদ দিয়ে আমরা স্পেসিফিক কম্বাইনিং এবিলিটি কার পাবো, এ বি। লাইকওয়াইজ যদি তুমি বিসি বের করো, এই একই রকম, যেহেতু এখানে আইদার বিসি অথবা সিবি, যেহেতু রেসিপ্রোকাল ক্রস, এটার অর্ধেক, এটা বিসি থেকে অর্ধেক এবং হলো সিবি থেকে অর্ধেক, এটা হলো পূর্ণতা। তারপরে আমরা 2টা লাইনের পারফরমেন্স বাদ দিই। এটুকু বুঝে নাই কে বলো? হুম, স্যার হাফটা কেন আসলো ওটা যদি আরেকবার বলতেন। হাফটা আসছে যে আমরা স্পেসিফিক কম্বাইনিং এবিলিটি অফ এবি, মানে এবি মানে লাইন এ এবং লাইন বি, কিন্তু আমি গত ক্লাসে বলেছিলাম রেসিপ্রোকাল ব্রিডিং আমরা করাই, এ এর মেল বি এর ফিমেল, অথবা বি এর মেল এ এর ফিমেল, মানে উল্টাভাবে করাই। উল্টাভাবে করাই কেন? অনেক সময় তার ম্যাটারনাল
ইনফ্লুয়েন্সটা অনেক সময় বেশি থাকে। আমরা তো জানি যে 50-50 আসে, কিন্তু দেখা যায় যে সবসময় 50-50 হয় না। 50-50 হলো যে এটা হলো আমাদের আরবিট্রারি ভ্যালু, কিন্তু বাস্তবে দেখা যায় যে এটা কখনোই 50 হয় না। 48, 52, 46, 54 এরকম। এই জন্য এটাকে আমরা দুই ভাবে তাদেরকে ক্রস করাই এবং ক্রস করে তার এভারেজটা নিই, সেটা হলো মোর ভ্যালিড রেজাল্ট। ঠিক আছে? আর তুমি যেহেতু দুই ভাবে ক্রস করাচ্ছ, এই জন্য এটাকে হাফ নিতেছি আমরা, হাফ এবি হাফ বিএ। তাইলে এটা পূর্ণতা পাবে যে 1 এবি হবে অথবা 1 বি হবে। ক্লিয়ার সবাই? কারণ এখানে তো তুমি ডাবল এক্সপেরিমেন্ট করতেছো, এবি একবার আরেকবার হলো বিএ, কিন্তু আমাদের দরকার হলো এ এবং বি এর ক্রস, এই জন্য অর্ধেক অর্ধেক এক বানানোর জন্য। ক্লিয়ার সবাই? জি স্যার। এটুকু বুঝো নাই কে বলো? ঠিক ঠিক আছে। যেহেতু আমরা দুইটা কম্বিনেশন নিতেছি, এ এবং বি এর আমার একটা কম্বিনেশন হলেই চলতো, কিন্তু আমরা কম্বিনেশনটা দুটো নিচ্ছি, যেহেতু যে তার টু ওয়ে ইন্টারঅ্যাকশনের মাধ্যমে যদি কোনো ভেরিয়েশন থেকে থাকে প্যারেন্টাল স্টকে, সেটা যাতে আমার কনসিডার করা হয়, এই জন্য আমরা দুইটা কম্বিনেশন নিচ্ছি, কিন্তু আমার দরকার একটা কম্বিনেশন। এই জন্য অর্ধেক কম্বিনেশন এ বি, অর্ধেক কম্বিনেশন বি এ, এই জন্য আমরা দুই দিয়ে ভাগ দিচ্ছি এভারেজ করার। তারপরে লাইন এ এবং বি কে বিয়োগ দিয়ে দিচ্ছি। যদি স্পেসিফিক কম্বাইনেবল বিসি হয় সিমিলারলি করতেছি, যদি স্পেসিফিক কম্বাইনিং এবিলিটি সিএ হয় নিচে দেখা যাচ্ছে, তখনও সেটা তোমার ওইভাবে আমরা করি। তাহলে এইখানে আমরা স্পেসিফিক কম্বাইনিং এবিলিটিটা বের করতেছি কার, ক্রস ব্রেডের নাকি না তার প্যারেন্টাল লাইনের? ক্রস ব্রেডের। ক্রস ক্রস ব্রেডের। ব্রিডে স্যার। ঠিক আছে? তাহলে আমরা আগেরটা পড়েছিলাম জেনারেল কম্বাইনিংটা হলো এটা ছিল যে এটা হলো আমরা ক্রস ব্রেডের পারফরমেন্স দেখে তাদের মা বাবাকে সিলেক্ট করা, যে লাইনকে সিলেক্ট করা। আর এখানে হলো ক্রস ব্রেডের পারফরমেন্স থেকে আমরা কি করি, ওই ক্রস ব্রেডটা কার কার মাধ্যমে তৈরি হয়েছে, কোন কোন লাইন, তাদের পারফরমেন্স বাদ দিয়ে আমরা তাদের ভ্যালুটা বের করি। যদি যে হাইয়েস্ট ভ্যালু যার হবে তার মানে তাকে আমরা সিলেক্ট করব, অথবা যে লয়েস্ট হবে তাকে আমরা রিজেক্ট করব। কারণ হলো তাদের কম্বিনেশনটা, যদি এ এর এ বির ভ্যালু সবচেয়ে বেশি হয় তার মানে এ এবং বি এর কম্বিনেশনটাই সবচেয়ে ভালো কার মধ্যে, এ বির মধ্যে, সুতরাং আমরা এ বি কে সিলেক্ট করব। ঠিক আছে? আর এটা হয় হলো এই যে এখানে দেখো, এটা হলো যে ডমিনেন্স জেনেটিক ভেরিয়েন্স। তাহলে আগেরটা ছিল জেনারেল কম্বাইনিং এবিলিটি, ছিল স্পেসিফিক এডিটিভ জেনেটিক ভেরিয়েন্স। জেনারেল কম্বাইনিং এবিলিটিটা কারণটা হলো এডিটিভ জেনেটিক ভেরিয়েন্স। আর এখানে এই ক্রসব্রেডেরটা হলো যে এডিটিভ তো আছেই, প্লাস হলো ডমিনেন্ট জেনেটিক ভেরিয়েন্স মেইনলি। এ এবং বি দুটা লাইনের মধ্যে যদি হেটেরোজাইগাস ক্যাপিটাল এ স্মল বি হয় তার মানে এ ডমিনেন্ট, এটাই প্রকাশ পাবে। এই জন্য ডমিনেন্ট জেনেটিক ভেরিয়েন্সের জন্য এটা এটা মূলত হয়। এবং অল দা থ্রি টাইপস অফ জিন ইন্টারাকশন, এ এবং বি এর মধ্যে ইন্টারাকশন কি কি হবে জিনের, বলো তো দেখি। হ্যালো? স্যার ডমিনেন্স জিন ইন্টারেকশন, এডিটিভ জিন ইন্টারেকশন। নো নো, এটা না। আমার এটা লাইন এ লাইন বি দুইটা লাইন ছিল না ফর এক্সাম্পল, জি স্যার। তাইলে এখানে যদি এই এদেরকে যদি জিন এ জিন বি ধরো, তাহলে একটা হবে যে এ বি, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি। তাই না? আরেকটা জি কি স্যার। হবে, ক্যাপিটাল এ স্মল স্মল বি। বি, আরেকটা হবে স্মল এ স্মল বি। স্মল এ স্মল বি, আবার স্মল এ ক্যাপিটাল বি। স্মল ক্যাপিটাল বিও হতে পারে। তার মানে এইখানে হলো ডমিনেন্ট হোমোজাইগাস ডমিনেন্ট, আরেকটা হলো হেটেরোজাইগাস ডমিনেন্ট, হেটারোজাইগাস ডমিনেন্ট আর আরেকটা হলো রিসেসিভ। হোমোজাইগাস রিসেসিভ। এই জন্য হোমোজাইগাস বলা হয়েছে রিসেসিভ। যে ইট ইজ ডিউ টু দ্য ডমিনেন্ট জেনেটিক ভ্যারিয়েন্স, এটা তো থাকবেই। হ্যাঁ, ইন এডিশন টু অল আদার থ্রি টাইপস অফ জিন ইন্টারাকশন, ওদের সাথে আরো যুক্ত হবে কি কি, যে হেটেরোজাইগাস ডমিনেন্ট, হোমোজাইগাস, রিসেসিভ। তো সবারই ইন্টারাকশনের ফলেই কিন্তু আমাদের এই স্পেসিফিক কম্বাইনিং এবিলিটিটা হয়, এবং ওইখানে হাইব্রিড হাইব্রিড বিগতটা ঘটে, এবং এই হাইব্রিড বিগতটার ফলেই তার পারফরমেন্সটা কি বেড়ে যায়। ওই জিনিসটাই হ্যাভ রিলেশনশিপ উইথ হেটেরোসিস। লাস্টের সেন্টেন্সটা দেখো যে, এবং এটা আমরা কেন করি, যে when you see that a inbred line combines well in any cross, it is due to specific combining ability। যে হ্যাঁ, লাইন এ এবং
লাইন বি লাইন সি এর মধ্যে যখন ক্রস করাচ্ছি, যখন দেখি যে এ বিটা ভালো অথবা এস সিটা ভালো, তার মানে এই এর মধ্যে যে জিনগুলো আছে তাদের তাদের জিনগুলো হলো ডমিনেন্ট নেচারের হওয়ার কারণে দেখা যায় তার পারফরমেন্সটা এ বি এর মধ্যেও ভালো হচ্ছে, এস সি এর মধ্যে ভালো হচ্ছে, কিন্তু বি সি এর মধ্যে ভালো হচ্ছে না, যেহেতু এ নাই। এই জন্য আমরা এটা দিয়ে সিলেক্ট করতে পারি যে কম্বাইনিং স্পেসিফিক কম্বাইনিং এবিলিটিটা কার মধ্যে ঘটেছে সবচেয়ে বেশি। ঠিক আছে, এই জিনিসগুলো এখানে লেখা হয়েছে যে এটা এটা ঘটছে মেইনলি ডমিনেন্স ইন্টারঅ্যাকশন, ডমিনেন্ট জিন অ্যাকশন প্লাস ইন্টারঅ্যাকশন উইথ দ্য আদার থ্রি টাইপস অফ জিন অ্যাকশন, সেটা আমি বলেছি। এবং এটা করি কেন করতেছি, আমরা কোন ক্রসটা কম্বিনেশনটা ভালো সেটাকে চুজ করার জন্য, এবং ওই হাইব্রিড বিগরটা ঘটে এই তোমার ইয়েতে পরবর্তী প্রজন্ম, মানে এই যে আমার যে স্পেসিফিক কম্বাইনিং এবিলিটি সম্পন্ন যে বাচ্চাটা হবে এ বি অথবা বিসি অথবা এসি, তাদের মধ্যে সেটা ঘটে দেখে আমরা সেটাকে বের করতে পারি। তাইলে কম্বাইনিং এবিলিটি এটা খুব অল্প কথায় এবং একটু জটিল জিনিসটা, তারপরও আমি যতটুকু পেরেছি। এখন বলো যে বুঝো নাই কে জেনারেল স্যার কম্বাইনিং। হ্যাঁ, এখানে স্যার রিলেশনশিপ উইথ হেটারোসিসটা স্যার যদি একটু বলতেন আবার। রিলেশনশিপ উইথ হেটারোসিস মানে হলো এর সাথে বি এর যখন ক্রস ঘটাও তখন তাদের পারফরমেন্সটা কি ভালো হয় না মন্দ হয়। কালকেও বলতেছিলে তোমরা যে F1 এ সবচেয়ে ভালো হয়। F1 এ ভালো হয়, হ্যাঁ ভালো হবে। হ্যাঁ, কারণটা কি? কারণটা হলো হেটারোসিস। কারণ হেটারোসিস। ওইখানে তোমার ওই যে জিন অ্যাকশন গুলি ডমিনেন্ট জিন অ্যাকশনটা সবচেয়ে বেশি থাকে, তাই না? জি স্যার। যেমন যে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি, জি পরবর্তীতে কিন্তু F2 F3 থেকে সেটা আবার কি হয়ে যায়, কমে যায়, কমে যায়, রিলেটিভলি 50-50 হয়ে যায়, প্রপোর্শনালি আস্তে আস্তে কমতে থাকে। কমতে থাকে। হ্যাঁ, এই জন্য এটা বলা হয় হ্যাভ রিলেশনশিপ উইথ হেটারোসিস। কারণ যখনই তুমি দুইটা যেমন এ বি বি সি অথবা এ সি এরকম ক্রসব্রেড তুমি নিয়ে আসলা, অবশ্যই তাদের মধ্যে কি ঘটেছে যে হেটারোজাইগোসিটির পরিমাণটা বেড়ে গেছিল, এই জন্য তাদের মধ্যে হেটারোসিস ঘটেছে, তাদের পারফরমেন্সটা ভালো হয়েছে। ঠিক আছে, এই জন্য এই শব্দটা লেখা হয়েছে এখানে। আমরা এই জিনিসগুলো আরেকটু পর আরেকটু ক্লিয়ার হবে যে কেন আমরা F1 এর পরে F2 F2 তে যাই না, যে ব্রয়লার অথবা লেয়ার ব্রিডিং যে আছে আমাদের মধ্যে। তাইলে এখন দেখো তুমি, আমরা রেসিপ্রোকাল পড়লাম, সিলেকশন ইন্ডেক্স পড়লাম, তাইলে এখন লেয়ার অথবা ব্রয়লার ব্রিডিং স্ট্র্যাটেজি। আমরা পিওর লাইন যেটা ব্রিডিং করি, কার মধ্যে কার ব্রিডিং করি? যদি ইন্টার লাইন ব্রিডিং হয় সেটা নিজেদের উইদিন মধ্যে উইদিন উইদিন দেয়ার লাইন উইদিন পপুলেশন, তাই না? যেমন একটা তোমার কাছে আড়াই একটা ইনব্রেড লাইন আছে, সেই লাইনের মধ্যে তার মানে এ এর মেল এ এর ফিমেল, এটা অন্য কোথাও যাওয়া যাবে না, তাই না? জি বি এর স্যার। মেল বি এর ফিমেল, তার মানে নিজেদের মধ্যে যে ব্রিডিং করে সেটাকে আমরা বলতেছি পিওর লাইন ব্রিডিং। ঠিক আছে, জি স্যার। হ্যাঁ। সিঙ্গেল ক্রস বলতে তাহলে এ এর সাথে বি এর ক্রস, টু এ ক্রস, এটা কিরকম দেখো, এটাকে আমরা বলি যে রেসিপ্রোকাল ক্রস। সিঙ্গেল ক্রসের মতোই, কিন্তু পার্থক্যটা হলো এ এর মেল বি এর ফিমেল, আবার বি এর মেল এ এর ফিমেল। ঠিক আছে, তাইলে এটাকে আমরা বলি যে টু এ ক্রস অথবা রেসিপ্রোকাল ক্রস, তাই না? জি স্যার। বুঝো নাই কে বলো? যে এটা একটা সিঙ্গেল ক্রসই, কিন্তু টু এ কারণ হলো তাদের দুই দিক থেকে আমরা ক্রস করতেছি, সি এর সাথে ডি আবার ডি এর সাথে সি, এরকম। আর এ এ বি ক্রস মানে হলো এ এর সাথে বি এর ক্রস, সিম্পলি এটা এ এর মেল হইতে পারে এ এর ফিমেল হইতে পারে, বি এর মেল হইতে পারে ফিমেল হইতে পারে। থ্রি ওয়ে ক্রস, এ এর সাথে বি এর ক্রস প্রথমে, তাই না? তাহলে কি তৈরি হবে? এ বি, এ বি এর সাথে আবার কি ক্রস করতেছো তুমি? সি সি। এর ক্রস আরেকটা তাইলে হ্যাঁ, তাইলে আরেকটা লাইন, তাইলে থ্রি ওয়ে ক্রস, হাউ মেনি লাইনস আর ইনভলভড হিয়ার, অথবা হাউ মেনি ব্রিডস? 3। তিনটা। হ্যাঁ, তিনটা এখানে থাকে। তিনটা। 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 তিনটা
তিনটা পিওর লাইন অথবা পিওর ব্রিড সেখানে ইনভলভ, সেটাকে আমরা বলতেছি কি থ্রি ওয়ে স্যার ক্রস। এটারই মানে সেকেন্ড জেনারেশনে পাবো? হ্যাঁ বলো। স্যার এটা মানে সেকেন্ড জেনারেশনে পাবো? এটা না না না, ওইটা সেকেন্ড জেনারেশনে না, তুমি ওইগুলো চিন্তা করো না, খালি এগুলো ডিফাইন করতেছি যে টু ওয়ে কোনটাকে বলে, থ্রি ওয়ে, এই জিনিসগুলো শিখো। তুমি উপরেরটা বলতেছো, না না উপরেরটার সাথে এটার কোনো সম্পর্ক নেই। না স্যার, এটা কি স্যার এবি এর সেকেন্ড জেনারেশনে পাবো? এবি কে ফার্স্টে ক্রস করাবো, তারপর এদিকে এবি এর। প্রথম ক্রস করাবা, কারণ তুমি তো দুইটার হ্যাঁ, বেশি একটা ভিতরে ক্রস করাতে পারতেছো না। এ না এবং বি এর সাথে ক্রস ক্রস করানোর ফলে করে তুমি কি তারপর পাবা? এবি এবি ফার্স্ট জেনারেশন। ফার্স্ট জেনারেশন। তারপরে এবি এর সাথে সি যে লাইনটা ও সেটা স্যার ক্রস এবি করাবা। এর সাথে সিএড করাবো। ও আচ্ছা আচ্ছা, এটা তুমি বলতেছিলে সেকেন্ড জেনারেশন না? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, F2, ইউ আর রাইট, ঠিকই আছে, সেকেন্ড জেনারেশন। তবে আমি ওইভাবে চিন্তা করতে বলি না, আমি বলতেছি যে থ্রি ওয়ে ক্রস যদি কোথাও লেখা দেখো বা কোনো কোম্পানি তোমাকে বলে, ইট মিনস যে তিনটা লাইনস আর ইনভলভ দেয়া, ঠিক আছে? ফোর ওয়ে ক্রস মানে কয়টা? চারটা লাইন চারটা বা লাইন। চারটা লাইন স্যার। হ্যাঁ, তাদের প্যারেন্টাল লাইন ছিল চারটা, চারটা। এবং এর ভিতরে তারা জেনারেশন 4 5 অনেকগুলো হতে পারে, কিন্তু তাদের ইনিশিয়ালি তারা শুরু করেছিল কয়টা নিয়ে? চারটা লাইন। তাহলে এটা এখানে বোঝানোর উদ্দেশ্যই হলো, যেমন কপ 500 এটা হলো তোমার ফোর ওয়ে ক্রস তারা বলে, কিন্তু কার সাথে কার ক্রস করে এটা বলবে না, এটা হলো ট্রেড সিক্রেট, ব্যবসায়িক সিক্রেট। এটা তোমাকে বললে তো তুমি নিজেও বানাইতে পারবে। কিন্তু থ্রি ওয়ে ক্রস হবে যখন তোমার তিনটা লাইন সেখানে ইনভলভ থাকবে। তবে মোস্টলি তোমার যে বর্তমানে যে সকল লাইনগুলো আছে সবগুলো ফোর ওয়ে ক্রস হয়। ওকে, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, জি স্যার। তাইলে যেমন ব্রয়লার ব্রিডার, আমরা একমাত্র ব্রিড যেটা হলো কর্নিশ, সাদা রঙের, কারণ ব্রয়লার সবগুলো সাদাই হয়। মেল লাইনটা দেখা যায় যে কর্নিশ থেকে আসে, এবং তোমার নিউ হ্যাম্পশায়ারও হইতে পারে, মানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড যেগুলো আছে, হোয়াইট রক, এগুলো দিতে পারে। তাহলে মেল লাইনটা দেয় সাধারণত হলো তার হলো গ্রোথের জন্য, যে তার মেইনলি থাকবে হাই গ্রোথিং এবং ফাস্টার গ্রোথ রেট আর কি। আর ফিমেল লাইনটা থাকবে যে মোটামুটি গ্রোথ, প্লাস হলো তার থাকতে হবে কি রিপ্রোডাক্টিভ এফিসিয়েন্সি ভালো, ডিম উৎপাদন ভালো থাকতে হবে। আমি প্রথম ক্লাসে গুলো বলছিলাম না যে 30টা বৈশিষ্ট্যকে একত্রে কনসিডার করে ব্রিডিং কোম্পানি গুলো সাধারণত তোমার কমার্শিয়াল লাইন তৈরি করে, মনে আছে? ইয়েতে যাই, ওই যে নাজিরের দোকানে একটা ইয়ে আছে আমার কোরিয়া, খবর নিয়ে তো। তাহলে ঠিক আছে, যে এইগুলো সাধারণত হোয়াইট ব্যাকগ্রাউন্ডের যে সকল তোমার তোমার ডুয়েল পারপাস ব্রিড অথবা হেভি ব্রিড আছে এইগুলি। এখন তুমি বলতে পারো স্যার এখানে তো হোয়াইট লেগন নিলে হয়, নো, হোয়াইট লেগনের ডিম ঠিকই আছে, কিন্তু তারা কি লাইট বার্ড, তাই না? ওজন খুব হালকা, ওইখান থেকে তুমি জি স্যার। আর যাই করো মাংস উৎপাদনের জন্য বানাইতে পারো। এই জন্য তোমাকে নিতে হবে ডুয়েল পারপাস ব্রিড যেগুলো অথবা হেভি ব্রিড, কিন্তু সাদা ব্যাকগ্রাউন্ড, ওইগুলিকে নিয়ে তোমার শুরু করতে হবে। ওকে, এখন আসো দেখো যে ফোর ওয়ে ক্রস, তার মানে এখানে কয়টা ফর ব্রয়লার ডেভেলপমেন্ট ব্রিডিং স্ট্র্যাটেজি ইউজিং ফোর ওয়ে ক্রস ফর ব্রয়লার ডেভেলপমেন্ট, তাহলে কয়টা লাইনস এখানে involved? হ্যাঁ, চারটা। চারটা লাইন। স্যার। তার মানে তাদের আমাকে চারটা লাইন, কিন্তু এখন চারটেই তুমি যদি নিয়ে শুরু করো তাহলে কিন্তু স্পেসিফিক কম্বাইনিং এবিলিটি বা জেনারেল কম্বাইনিং এবিলিটি ভালো পাবা না। তোমাকে নিতে হবে, এইখানে দেখা যাবে যে চার চার ষোলো অনেকগুলো নিয়ে আস্তে আস্তে তুমি কি করবা, যাদের কম্বাইনিং এবিলিটি ভালো তাদেরকে রাখবা আর বাকিগুলোকে বাদ দিয়ে দিবা, ঠিক আছে? হুম, এখন দেখো পিওর লাইনস, তাহলে পিওর লাইন গুলো কি? এই চারটা পিওর লাইন যেটা আছে, হুম, কর্নিশ। না না ওটা না, আমি বলতেছি পিওর লাইন গুলি হলো যে তারা হলো ইনব্রেড পপুলেশন অফ এ পার্টিকুলার ব্রিড। যেমন কর্নিশ হইলেই হবে না, কর্নিশকে তারা ইনব্রিডিং করে অনেক কয়েক জেনারেশন, তারপরে তারা হাইলি ইনব্রেড পপুলেশন হোমোজাইগোসিটি ক্রিয়েট করে, তার ফলে তাদের পারফরম্যান্স একদম ইউনিক হয়, তাদেরকে আমরা বলছি লাইন। ইট মে বি কর্নিশ অথবা
নিউ হ্যাম্পশায়ার অথবা হইতে পারে হোয়াইট রক, হোয়াট এভার ইট ইজ, তাই না, সাদা ব্যাকগ্রাউন্ডে। ঠিক আছে, এখন দেখো তাইলে পিওর লাইন আর গ্র্যান্ড স্যার এখানে হ্যাঁ সবসময় হ্যাঁ স্যার এখানে সবসময় সাদা ব্যাকগ্রাউন্ডে না হয়, এখানে ব্রাউন মুরগি নেওয়া হয় না। না না, ব্রাউন ফিমেল লাইনে নিতে পারে, কিন্তু আহ, পরবর্তীতে তাদের সাদা আসতে হবে। ঠিক আছে, তবে সাদা ব্যাকগ্রাউন্ডকে প্রিফার করে, ব্রাউন নিতে পারে ফিমেল লাইন। ঠিক আছে, ট্রেড সিক্রেট তো বুঝো না, তুমি নিজেও হয়তো বা টেস্ট করবা, পুরো যেটা ভালো পাই ওইটাই নিবা। এখন দেখো গ্রেট গ্র্যান্ড প্যারেন্টস স্টক, এটা কাকে বলে, যে এটা হলো তোমার হলো দাদার বাবা। তাইলে পিওর লাইন আর গ্রেট গ্র্যান্ড প্যারেন্টস স্টক কিন্তু পার্থক্য কিছুই নাই। দেখো যে ওটা মেল ফিমেল ছিল, ওইটা সরাসরি। এটাকে আমরা পিওর লাইনও বলতে পারি, অথবা বলতে পারি কি গ্রেট গ্র্যান্ড প্যারেন্ট স্টক। ঠিক আছে, জি স্যার। হ্যাঁ। তারপরে দেখো এই চারটা লাইন থেকে আমরা নিতেছি কি, এই যে এই লাইন এ এর আমরা নিতেছি মেল, লাইন বি এর কি নিতেছি ফিমেল। ফিমেল। ঠিক আছে, তাইলে এইখানে কি হইলো, এ এবং বি এর ক্রস হইলো, তাইলে যে প্যারেন্ট স্টকটা তৈরি হবে সে কি হবে, হাইব্রিড। হাইব্রিড। প্যারেন্ট স্টক গুলো বাংলাদেশে যতগুলো আছে সবগুলো কি হাইব্রিড, কোনো পিওর লাইন নয়। পিওর লাইন তোমাকে কখনো দেয় না তারা। ক্লিয়ার সবাই এখন? জি আবার স্যার। এই দিক দিয়ে দেখো যে সি এর মেল, ডি এর ফিমেল, তাইলে এইখানে সি এবং ডি এর যদি তুমি ক্রস করলা, এদেরকে কি বলা হয়, এরা হলো তোমার গ্র্যান্ড প্যারেন্ট, জিপি যেটাকে আমরা বলি যে গ্র্যান্ড প্যারেন্ট স্টক। এইখানে সি এর মেল, ডি এর ফিমেল, তাইলে এইখানে একটা হেটারোসিস ঘটবে সি এবং ডি এর মধ্যে, তাই না, যে পারফরম্যান্স অবশ্যই মা বাবার চেয়ে ভালো হবে, তাই না। তাইলে এখানে সি এবং ডি ও কি হাইব্রিড, এ বি ও হাইব্রিড, সি এবং ডি ও কি হাইব্রিড। ঠিক আছে, এবং তারা কোন জেনারেশন, F1 না F2 না F3 বলো। F1। স্যার এটা স্যার F2 তো স্যার। F2 কেমনে? পিওর, জি স্যার, পিওরটা ছিল প্যারেন্টাল। হ্যাঁ, স্যার পিওরটা গ্র্যান্ড প্যারেন্ট কিন্তু পিওর না, কিন্তু ওদের ভিতরে তো তুমি নিজেদের মধ্যেই ব্রিং করাইতেছো, কইরা তুমি তৈরি করতেছো কি, ওইখান থেকে সিলেক্ট করতেছো গ্র্যান্ড প্যারেন্ট হিসেবে মেল লাইনটাকে, এখানে তো অন্য কারোর সাথে ক্রস করতেছো না, তাই না। জি স্যার। ফার্স্ট হ্যাঁ জেনারেশন। হ্যাঁ, স্যার, তারপরে এইখানে ক্রস করতেছে সে প্যারেন্ট স্টকের মধ্যে। ঠিক আছে, তাইলে প্যারেন্ট স্টকের মধ্যে যখন ক্রস করাচ্ছ, ক্রস করানোর ফলে তাইলে এ বি হইলো, তাইলে এ বি আমরা নিব F1 এর এ বি মেল, আর এখানে সি এবং ডি এর যে F1 সেখান থেকে আমরা নিব কি ফিমেল। ফিমেল। হ্যাঁ, তাইলে ওদের ভিতরে যখন আবার ক্রস করাবে, তাইলে যে বাচ্চাটা হবে তারা কি কি হবে, এ বি সি, ABCD। হ্যাঁ, এবং তারা হলো আবার আরেকটা এখানে হাইব্রিড, মানে হেটারোসিস জি হয়েছে, তাই না। তাহলে জি স্যার। হেটারোসিস কয়বার ঘটতেছে, দুইবার। দুইবার। দুইবার ঘটতেছে, তাই না। জি এখন স্যার। এই যে ব্রয়লার, তুমি যদি এদেরকে লালন পালন করো, তারা কি ডিম দিবে না? হ্যাঁ স্যার দিবে। হ্যাঁ স্যার দিবে, দিবে। ম্যাচুরিটি পর্যন্ত আমাকে লালন পালন পালতে করতে হবে। হবে, যে পালতে হবে, আমাদেরকে হ্যাঁ স্যার। পালতে হবে 20 সপ্তাহ পর্যন্ত, কিন্তু তারা কি যেহেতু F1, তাদের ভিতরে ডমিনেন্ট জিনের পরিমাণ হেটারোজাইগোসিটি কি সবচেয়ে বেশি এবং বেশি। পারফরম্যান্স সবচেয়ে ভালো, তাই না। ভালো। জি স্যার। এবং এদের নিজেদের মধ্যে যখন আবার ব্রয়লারে ক্রস করাইবা, তখন কি হবে, পারফরম্যান্স কি ওরকম পাবা? না স্যার, কমতে শুরু করবে। তুমি বললা ও কমতে না শুরু স্যার, করবে। না স্যার, ওদের নিজেদের মধ্যে হ্যাঁ, কমতে শুরু করবে, ডমিনেন্সি কমতে শুরু করবে, ডমিনেন্সি কমবে স্যার। আচ্ছা, তাইলে এটা তোমাদের বন্ধু বান্ধবদের কেউ কিছু বলতেছে না, তোমরা দুইজনেই বলতেছো, আর হ্যালো স্যারেরা বলেন নিজেদের যে মধ্যে করলে স্যার কমতে শুরু করবে স্যার। ফার্স্ট জেনারেশনে 50-50, পরের জেনারেশনে ডমিনেন্সি কমবে। আরে বোকা ছেলে মেয়েরা, এটা তো এখানে আমরা যখন প্যারেন্টাল স্টক যেটা F1 ছিল, এই এবির আমরা নিব কি মেল, আর সিডির কি নিব ফিমেল। ফিমেল। এবং এই দুইটা লাইন আমরা এখানে মেনটেন করে যে বাচ্চাগুলি কমার্শিয়াল ব্রয়লার আমরা তৈরি করব, তাদের মধ্যে থাকবে এ বি সি ডি, চার ধরনের হেটারোজাইগোসিটি থাকবে ম্যাক্সিমাম। সুতরাং এদের যে পারফরমেন্স, সাপোজ তুমি 42 দিন খাওয়ায়া হচ্ছে 2 কেজি,
কিন্তু তাদের বাচ্চা কি 42 দিনে 2 কেজি হবে? না স্যার, কম হবে। না কম কম হবে। হবে। এই জন্যই অ্যান্সারটা হইলো যে ব্রয়লার ব্রিডিং কোম্পানি এমন ভাবে তৈরি করে যে তারা একটা হেটেরোজাইগাস প্রোডাক্ট তোমাকে দিয়ে দিচ্ছে, যে এই হেটেরোজাইগাস প্রোডাক্টটা তুমি লালন পালন করে হ্যাঁ আবার যদি পালতে চাও পালতে পারবা, কিন্তু তার কিন্তু পারফরমেন্স কখনোই ওর মতো হবে না। আচ্ছা, এবং এটা টেস্টেড, তারাও কিন্তু টেস্ট করেই মার্কেটে ছাড়ছে যে দেখি তো F2টা কি হয়, F3টা কি হয়, ওইরকম টেস্ট করে দেখছে যে F1 ইজ বেস্ট, তখনই তারা মার্কেটে ছাড়ে। তুমি নিজে নিয়ে আইসাও লাভ নাই, কারণ ওইখান থেকে জি স্যার, এখানে মানে ওরা ওয়ান টাইম ইউজ হিসেবে দেয়। ইয়েস, এখন মাথায় কিছু ঢুকছে তাই না? জি স্যার। হ্যাঁ, তাইলে জি এখানে স্যার, দেখো মানে স্যার মানে আবার যাতে তাদের কাছ থেকে নেই, এই জন্য ইয়েস, এই কথাটা। আবার তাদের কাছ থেকে অবশ্যই আমি ডিপেন্ডেন্সি, কারণ এটা হলো ওয়ান টাইম ইউজ, কারণ ওইটা থেকে তুমি আবার এটাকে সিড ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করতে পারবা না, যে হ্যাঁ আমি ওদের ভিতরে ব্রিডিং করাই, হ্যাঁ পারবা, কিন্তু তাদের পারফরমেন্সটা কি হবে না, প্রোডাকশন কম হবে। প্রোগ্রেস হবে না। হ্যাঁ হ্যাঁ। তাইলে 4-way ক্রস মিন্স 4টা লাইনস আর ইনভলভ ইন দিস ব্রিডিং প্রোগ্রাম, ব্রিডিং স্ট্র্যাটেজি। এই অ্যানসারটাই আমি পাই না যখন বাইরেতে ধরা হয়। এগুলো তো খুব বেশি জটিল না, এবং 4টা পিওর লাইন মানে হলো 4টা এস্টাবলিশ পিওর ব্রিড। কিন্তু এই ব্রিড গুলোকে যখনই তুমি ওভার দ্য জেনারেশন, কয়েক জেনারেশন নিজেদের মধ্যে ব্রিডিং করানোর ফলে হাইব্রিড, হাইলি ইনব্রেড পপুলেশন তৈরি করবা, যাদের হোমোজাইগোসিটি থাকবে কি ম্যাক্সিমাম, কিন্তু আমরা সেখানে ইনব্রিডিংটাকে ট্যাকেল দিই, দেওয়ার পরে এদেরকে আমরা গ্রেট গ্র্যান্ডপ্যারেন্ট স্টক বলি। তারপরে ওইখান থেকে আমরা এই লাইন এ এর মেল, বি এর ফিমেল তৈরি করতেছি কি এবি, এবং লাইন তোমার সি এর মেল, ডি এর ফিমেল তৈরি করতেছি সিডি। এবং এই যে একটা লাইন জিপির, এরা হলো তোমার এই পিওর লাইন, ওদের ভিতরে কিন্তু মিক্সিং করতেছে না, তাইলে হেটেরোসিসটা আইসা ঘটতেছে কোথায়, প্যারেন্ট স্টকের মধ্যে। আর প্যারেন্ট স্টকটা কি পিওর লাইন নাকি না ক্রসব্রেড? ক্রসব্রেড। ক্রসব্রেড, সেটা এবি আর একটা হলো সিডি, এবং এইখানে কিন্তু একবার হেটেরোসিস হয়েছে তাই না? আবার এবির যেটা তোমার যে ক্রসব্রেডটা হলো প্যারেন্ট স্টকের, ওইখান থেকে আমরা কি নিব, মেল, আর সিডির কি নিব, ফিমেল, ফিমেল। তাই না? তাইলে এবির যে লাইনটা আছে মেল তো সংখ্যায় কম লাগে, এই জন্য এটা কম পারলেই হয়, আর সিডির যেহেতু ফিমেল, এটা এই লাইনটা অনেক বেশি পরিমাণে মুরগি আমার লাগবে, এটা বেশি পরিমাণে পালতে হবে, তাই না? দিয়ে যখন তাদের ভিতরে ক্রস করায় তখন কি হবে, দেখা যাবে যে যে বাচ্চাটা হবে তাদের ভিতরে আবার কি হয়, হেটেরোসিস হয়। এবং এটা হলো F1, নট F2, F3, F4, তা না। এই যে যেই বাচ্চাটা হবে তার ভিতরে 4 লাইনেরই জিন সেখানে আছে, এ বি সি ডি, ম্যাক্সিমাম হেটেরোজাইগোটিক কন্ডিশনে থাকবে। এই F1টাকে আমরা মার্কেটে নিয়ে আসবো। তাইলে যে এখানে পিওর লাইন করতে তোমার কয়েক বছর লাগে, তারপরের জেনারেশন গুলি করতে দেখা যায় যে 4 থেকে 5 বছর হলে একটা লাইন তোমার মানে ব্রয়লার বাজারে নিয়ে আসা যায়। ঠিক আছে? এখন এটা হ্যাঁ বলো। এখানে 4টা লাইনই কেন ব্যবহার করা হয়? আমরা যদি 6টা লাইন ব্যবহার করতাম তাহলে তো স্যার আরো হেটেরোজাইগোসিটি তৈরি হতো। হ্যাঁ, এটা একটা গুড কোয়েশ্চেন, কিন্তু দেখা গেছে যে তুমি যত লাইন বেশি নিবা, কমপ্লিকেশন তোমার তত এরাইজ করে। এই জন্যই এরা প্রথম 6টা নেয় না, ওরা 8টা নেয়, 10টা নেয়, 12টা নেয়, 12টা নিয়ে বেস্ট 4 এর কম্বিনেশনটাই তোমাকে দিচ্ছে। তুমি আর এর নিচে নাম্বা কেন? বুঝতে পারছেন? জি স্যার। 3-way ক্রস দেখো, যদি উল্টা ভাবে নেই, যেমন এবি এর যদি ফিমেল নেই আর সিডি এর মেল নেই, তাহলে কি কোনো পার্থক্য হবে? ওইটা ওরা টেস্ট করেই স্যার তোমাকে রেসিপ্রোকাল ক্রস করেই যখন দেখে যে পার্থক্য নাই, তখনই কিন্তু তারা সিলেক্ট করে। বুঝছো না? এটা তো আমরা জাস্ট আমরা থিওরিটিক্যালি করতেছি, জিনিসটা কিন্তু অত ইজি না, এবং খুবই ল্যাবরিয়াস, এবং হলো তোমার টাকার দরকার, হিউজ ইনভেস্টমেন্ট। 3-way ক্রস দেখো, আমরা আরেকটাতে আসতেছি যে লাইন এ, লাইন বি, লাইন সি। 3-way ক্রস মানে কি? 3টা, তাই না? তিনটা লাইন। এখন 3টা লাইনের ভিতরে দেখো এখানে সুপিরিয়র ফর মিট প্রোডাকশন লাইন এটা, তার মানে এটা সম্ভবত এটা মেল লাইন হবে, যেটাই তোমার গ্রোথের জন্য ভালো, এটা মেল লাইন। বি হলো ফর টেস্টি, মানে তোমার খাইতে খুব ভালো লাগে। আর সি হইলো গুড লেইং পারফরমেন্স। তখন তারা করলো কি, যে লাইন এ যেটা আছে গ্র্যান্ডপ্যারেন্ট স্টক, তাদের নিজেদের মধ্যে ব্রিডিং করা, মেল এবং ফিমেল দুইটাই নিয়ে আসে, কারণ আমার এটা তৈরি করতে হবে।
কিন্তু বি এবং সি এর ক্ষেত্রে দেখো কি করছে, এখান থেকে নিচে শুধু বি থেকে নিয়েছে মেল, সি থেকে কি নিয়েছে ফিমেল। ফিমেল। তাইলে এখানে গ্র্যান্ড প্যারেন্ট স্টকটা কি হইলো বিসি, তাই না? বিসি বিসি তার মানে এইখানে একবার হাইব্রিড। হেটারোসিস বিসি, আর এখানে কিন্তু এটা এ এই থাকতেছে। প্যারেন্ট স্টকে এটা আমাদের নিয়ে আসতেছি অ্যাজ সাচ এ থেকে জাস্ট আমরা মেলটা নিতেছি, ফিমেলটা নিতেছি। স্যার লাইন তৈরি করছে, তারপর ওখান থেকে এটা নিতেছে, শুধু মেলটা নিতেছি। আর এই যে বিসি থেকে কি নিচ্ছে ফিমেল। ফিমেল। তাইলে এইখানেও কি করতেছে হাইব্রিড বিগর করতেছে, তাই না? দেখো লেখা আছে দিয়ে এই যে কমার্শিয়াল চিকেন তুমি মেল ফিমেল ছেড়ে দিলা, এটা যেটা হলো সুপিরিয়র মিট প্রোডাকশন এন্ড টেস্টি। তাইলে এখানে কয়টা লাইন ছিল? তিনটা। তাইলে প্রথম দুইটার মধ্যে আমরা কি করেছি, আগে ক্রস করাইছি, ক্রস করায় ওইখানে একবার হাইব্রিড বিগর ঘটাইছি। আর যেটা মেল লাইন এটা কিন্তু হাইব্রিড বিগর হয় নাই, সে মানে তাদের নিজেদের মধ্যে ইনজেক্টে আমরা নিয়ে আসতেছি উইদিন ব্রিড ক্রস করে। হ্যাঁ উইদিন ব্রিড। এবং ওইটা যখন প্যারেন্টস আসছে শুধু আমরা সেখান থেকে কি নিচ্ছি, শুধু মেলটা নিচ্ছি, আর ওইটা নিতেছি ফিমেল। ক্রস করায় আবার হাইব্রিড হচ্ছে এবং সেই কমার্শিয়াল চিকেন আমরা মার্কেটে ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? তাইলে এরকম তুমি 3 ওয়ে 4 ওয়ে ক্রস, তবে 4 ওয়েটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ব্রয়লার এবং লেয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে। তুমি 3 ওয়ে করতে পারো নো ম্যাটার, ঠিক আছে? এটা হলো আমাদের। তাহলে যদি এখানে বিসি এর মেল নিতাম আর এটা ফিমেল নিতাম, বিসি এর মেল নিতাম আর এ এর ফিমেল নিতাম, তাহলে স্যার পরবর্তীতে হেটারোজাইগোসিটির কোনো পরিবর্তন না ওইখানে হয়তো বা পারফরম্যান্সটা একটু খারাপ। ওরা কম্বিনেশন তো অবশ্যই করেছে, যে সব সময় টু ওয়ে কম্বিনেশন করে, যে এটা মেল এটা ফিমেল, আবার বিসি এর মেল এ এর ফিমেল, ওইটাও দেখেছে যে এটার যে পারফরম্যান্সটা লাইন এ এর মেল এবং বিসি এর ফিমেলটাই বেস্ট পারফর্ম করে। কারণ কি? কারণ হলো এখানে দেখো তুমি বিসি যেটা, বিসি এর এখানে আমাদের টার্গেটই থাকে যে তারা গুড লেইং প্লাস হলো কি টেস্টি থাকতে হবে। এখন এইখানে যদি মেল নাও তাহলে কি হবে বলো? গ্রোথ একটু কমবে, দুই নম্বর হলো এগ প্রোডাকশনও কমবে, কারণ এটা মেল নিতেছো। আর লাইন এ এর যে ফিমেল ও তো হলো তোমার হলো রিনাউন্ড ফর গ্রোথ, সে কিন্তু লেইং এর পারফরম্যান্স অত ভালো না, ঠিক আছে? তাইলে একদিক দিয়ে তুমি ডিম কমাই দিতেছো, আর একদিক দিয়ে কি কমাই দিতেছো, গ্রোথ কমাই দিতেছো। এখন বুঝা গেছে? হ্যাঁ, এবং এটা সুপিরিয়র মিড প্রোডাকশন। সুতরাং ইটস আ 3 ওয়ে ক্রস। সুতরাং এইগুলো আমাদের পড়তে হবে। এই যে এখানে একটা एग्जांपल আমরা দিয়েছি, এটা হলো 4 ওয়ে, এটা হলো তোমার লেয়ার ডেভেলপমেন্ট। এখানেও দেখো যে 4টা লাইন এ বি সি ডি, এটা এখানে বলার কিছুই নাই। যে তুমি যদি এই যে পিওর লাইন ব্রিডিং, তারপরে হলো পিওর লাইন থেকে আমরা নিতেছি হলো এই যে গ্র্যান্ড প্যারেন্ট স্টক, এখানে এ এর সাথে বি, সি এর সাথে ডি, প্যারেন্ট স্টক নিতেছি যে এ বি সি ডি, আর এটা হবে লেইং হ্যান, এটা হলো এ বি সি ডি। এবং সে কতগুলো প্রোডাকশন করতেছে এটা নাম্বার দেওয়া আছে, যে এক জোড়া বার্ড 100, 10,000, তারপরে তো 1,20,000 মনে হয়, তাই না? এবং এটা 6 কোটি প্যাকেজিং, সুপারমার্কেট এবং কনজিউমার। সুতরাং এইগুলো, এটা হলো ইজা আছে না তোমাদের পড়ছো না, ইজা ব্রাউন, ইজা হোয়াইট, স্ট্রেন। হ্যাঁ স্ট্রেন এটা। এখন আসো, একটা প্রশ্ন করেছিল গতকাল আমাদেরকে যে লাইন এবং স্ট্রেনের মধ্যে পার্থক্য কি? এখন তোমরা বলতে পারবা? জি স্যার, একটা উইদিন ব্রিড আর একটা হচ্ছে স্যার স্ট্রেনটা হলো আমাদের যে না, এটা হলো যে আমাদের কমার্শিয়াল প্রোডাক্ট থেকে। নো, লাইনগুলি কি? লাইন এ, লাইন বি, লাইন সি, লাইন ডি, লাইনস আর অল পিওর ব্রিড, ঠিক আছে? যেখানে তাদের ভিতরে হোমোজাইগোসিটি হলো ম্যাক্সিমাম। আর স্ট্রেনটা হলো যখন আমি কয়েকটা লাইনকে ইনভলভ করে, আইদার 3 or 4 কয়েকটা লাইনকে ইনভলভ করে কয়েক জেনারেশন পরে যে কমার্শিয়াল বার্ডটা তৈরি করি, যার ভিতরে ম্যাক্সিমাম হেটেরোজাইগোসিটি আছে এবং ইটস মানে তোমার কি কয়েক ধরনের বার্ডের কম্বিনেশন, সেটাকে আমরা বলতেছি স্ট্রেন। তাইলে আমাদের ইন প্রোডাক্টটা কি? স্ট্রেন। জি স্যার, ঠিক আছে। আর আমাদের স্টার্টিং পয়েন্ট কোনটা? লাইন। তাহলে এই কনসেপশন ক্লিয়ার?
জি স্যার। জি স্যার। এবং আমাদের অনেকের ইভেন অনেক শিক্ষিত লোক তোমাদের মতোই এবং বিএসসি এমএসসি পাস করে চলে গেছে, তাদের ভিতরে সেই কনসেপশনটা ক্লিয়ার থাকে না যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ব্রিড এন্ড লাইন। নাম্বার ওয়ান, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লাইন এন্ড স্ট্রেন। সুতরাং তোমাদেরকে এটা বুঝতে হবে। আমার এই ক্লাসটাতে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কোনটাকে স্ট্রেন বলবো। স্ট্রেনটা হলো আমাদের ইন প্রোডাক্ট, যেটা আমরা মার্কেটে নিয়ে আসতেছি। এটা হলো একটা সিনথেটিক প্রোডাক্ট, সেখানে কয়েক লাইনের, 3টা লাইন বা 4টা লাইনের জিনের ফেভারেবল কম্বিনেশন সেখানে আছে। আর লাইনটা হলো একটা পিওর ব্রেড, যেখানে তোমার তোমার হোমোজাইগোসিটি থাকে ম্যাক্সিমাম এবং হাইলি ইনব্রেড পপুলেশন। জি স্যার। স্যার লাইনটা স্যার মার্কেটে ছাড়া হয় না? না না, লাইনটা শুধুমাত্র ব্রিডিং কোম্পানি তোমার তাদের কাছে আছে, তোমার দিবে না। তো দিলে তো তুমি করে ফেলবা। স্যার লাইনটা হচ্ছে ইনব্রিডিং আর স্ট্রেনটা হচ্ছে আউটব্রিডিং। হ্যাঁ, না স্ট্রেনটা আউটব্রিডিং না, ইনব্রিডিং এর ফলে স্ট্রেনটা হলো একটা সিনথেটিক প্রোডাক্ট, কয়েকটা লাইনের সমন্বয়ে এটা গঠন হয়েছে। এখানে দেখো না তুমি, এখানে যে এইখানে ওই মুরগিটাতে কয়টা রং আছে? 4টা রং, তাই না? জি স্যার। হ্যাঁ, তার মানে জেনেটিক্যালি এখানে তারা একটা কম্পোজিট সিনথেটিক বার্ড, যেটা এই 4টা লাইনের সমন্বয় করে তৈরি করা হয়েছে। ওকে, লাইনের চেয়ে কি স্যার স্ট্রেনের প্রোডাকশন বেশি হয়? অবশ্যই হেটেরোজাইগোসিটি বেশি। হেটেরোজাইগোসিটি বেশি এবং তার ভিতরে হেটেরোসিস ঘটেছে, হাইব্রিড বিগর ঘটেছে কয়বার? 2বার। এই যে এইখানে 2বার ঘটেছে না, এইখানে একবার ঘটেছে, আবার এইখানে আরেকবার ঘটেছে, ঠিক আছে? হ্যাঁ, যে এইখানে তো দেখানো হয়েছে যে হাইব্রিড বিগর, সুতরাং পারফরম্যান্স অবশ্যই ভালো। লাইন হয়তো বা তোমার যদি 260টা ডিম দেওয়া থাকে, সে দিবে হইলো তোমার ডিম দেবে হইলো 330টা, ঠিক আছে? কারণ এটা হলো তার হেটেরোজাইগোসিটি এবং তার হাইব্রিড বিগরের ফলে তার ম্যাক্সিমাম পারফরম্যান্স আমরা মার্কেটে নিয়ে আসতেছি এই লাইনের মাধ্যমে, সরি স্ট্রেনের তার একটা নির্দিষ্ট হচ্ছে লাইনের মধ্যে নির্দিষ্ট ট্রেটের জন্য ওই হেটেরোজাইগোসিটি সবচেয়ে বেশি থাকবে না? না, লাইনের একটা হোমোজাইগোসিটি সবচেয়ে বেশি থাকে, পিওর হয়ে যাবে। হ্যাঁ পিওর, একদম পিওর, ঠিক আছে? কিন্তু এই স্ট্রেনকে যখন তুমি আবার ক্রস করাইবা, হ্যাঁ করাইতে পারো, কিন্তু তাদের পারফরম্যান্স কি হবে? ভালো হবে না। ভালো হবে না, মানে খারাপ হবে। এই জন্যই কেউ এটা আর পালে না বা কেউ এটা পালার কোনো প্রশ্ন উঠে না। তাইলে আমার আজকে সিলেকশন এই পর্যন্ত, কোনো প্রশ্ন থাকলে বলো। এই পর্যন্ত, হ্যাঁ সিলেকশনটা ভালো করে পড়বা, কারণ অ্যানিমাল ব্রিডিং মানেই হলো সিলেকশন এন্ড মেটিং। এবং সিলেকশন করতে গেলে তোমাকে বিভিন্ন জেনেটিক্স এর নলেজ অ্যাপ্লাই করতে হবে, ব্রিডিং এর মেথড অ্যাপ্লাই করতে হবে। এটা হলো মোস্ট অ্যাপ্লাইড ফিল্ড। এটা এর মধ্যে তোমার নিউট্রিশন অ্যাপ্লাই করতে হবে, এর মধ্যে এনভায়রনমেন্ট অ্যাপ্লাই করতে হবে, সবকিছু অ্যাপ্লাই করে তারপরে তুমি একটা কিছু তৈরি করতে পারবা। ওকে? জি স্যার। স্যার এখানে তো স্যার মানে সিভিয়ার ইনব্রিডিং হচ্ছে, তাহলে স্যার ইনব্রিডিং ডিপ্রেশন একটা টার্ম আছে স্যার। হ্যাঁ, ওটা কোনটাতে ইনব্রিডিং হচ্ছে? স্যার লাইনে সিভিয়ার ইনব্রিডিং, হ্যাঁ এটা আমরা মেইনটেইন করি। যে যদি ইনব্রিডিং ডিপ্রেশন হয় তাহলে তো হবে না। ওটা আমাদের ওইখানে 10% এর মতো আমরা ইনব্রিডিং রাখি, এর বেশি রাখা হয় না, বুঝছো? 10% ওইভাবেই তাদের রেকর্ড কিপিং রাখা হয়, মিটিং প্ল্যানটা ওইভাবেই করা হয়, যাতে সিভিয়ার ইনব্রিডিং হলে তো ওইখানে তার ফার্টিলিটি প্রবলেমে ভুগবে। ইনব্রিডিং ডিপ্রেশনের, হ্যাঁ ইনব্রিডিং ডিপ্রেশনের মেইন অ্যাডভার্স ইফেক্ট হলো যে তার রিপ্রোডাক্টিভ ফিটনেস কমে যায়, তার মানে তার ডিম প্রোডাকশন কমবে, ফার্টিলিটি কমবে, হ্যাচাবিলিটি কমবে, তার মানে সে আর সামনে আগাইতেই পারবে না। ওইটুকু মেইনটেইন করে দেওয়া হয়, বুঝছো? ওইটুকু মেইনটেইন করে ইনব্রিডিংটা যতটুকু কম রাখা যায়। স্যার আমাদের কি সামনে এইটা স্যার পড়ানো হবে? কি পড়ানো হবে? স্যার ওই মানে ডিপ্রেশনটা কতটুকু মানে ইয়ে করতে পারবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এটা তোমার লেভেল 3 সেমিস্টার ওইগুলো চ্যাপ্টারই আছে, এটা মেজার করার বা কিভাবে তুমি মিনিমাইজ করতে পারবা ইনব্রিডিং, এগুলো অবশ্যই পড়ানো হবে, ঠিক আছে? এখন তো শুধু ইনব্রিডিং টার্মটা তোমরা জানো। জি স্যার। ওকে, তাইলে আজকে এই পর্যন্তই। আমি বেশ কয়েকটা ক্লাস নিয়েছি, এখন এইগুলো একটু পড়াশোনা করো, এবং যখন তোমাদের যদি পরীক্ষা হয় তাহলে হয়তো বা পরীক্ষা দিবা, আর যদি পরীক্ষা না হয় তাহলে তো